বন্ধুরা, তোমরা করোনা মহামারীকালে তোমরা ঘরে আছো, গৃহবন্দী আছো, ভালোই আছো সবাই। তোমরা মহামারীর কারণে তোমরা বিদ্যালয়ে কেউ আসতে পারছো না। তোমাদের পঠন পাঠন, বিদ্যালয়ের পঠন পাঠন থেকে তোমরা বঞ্চিত। তাই আমাদের স্কুলের পঠন পাঠন বঞ্চিত হওয়া সত্ত্বেও ঘরের পঠন পাঠন তোমরা ঠিকই চালিয়ে যাচ্ছ, এটা আমরা আশা রাখছি। তাই তোমাদের পঠন পাঠনকে এগিয়ে নেওয়ার জন্য আমি খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা শ্রীমতী সঞ্চিতা দাস তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞানের প্রথম অধ্যায় ক্রপ প্রোডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট বা ফসল উৎপাদন এবং ব্যবস্থাপনা, তার কিছু অংশ আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো এর মধ্যে আমরা প্রথম যে আলোচনাগুলো করব ক্রপস অ্যান্ড ইটস টাইপস, মানে শস্য এবং তার বিভিন্ন প্রকার ভেদ। এছাড়া আমরা করব কিভাবে আমরা শস্য উৎপাদন করতে গেলে মাটিটা প্রস্তুতি করব বা বীজগুলো কিভাবে লাগাবো, কী কী পদ্ধতিগুলো আমরা এগুলো আলোচনা করব। আচ্ছা, তাহলে প্রত্যেকটা সজীব বস্তুর খাদ্য গ্রহণ প্রয়োজন। প্রত্যেকটা সজীব বস্তু বেঁচে থাকার জন্য তার খাদ্যের প্রয়োজন। উদ্ভিদ তোমরা সবাই জানো তার নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। প্রাণীরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, তার জন্য উদ্ভিদ বা অন্যান্য প্রাণীদের উপর প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নির্ভরশীল। তাইলে খাদ্যটা আমরা কেন প্রয়োজন? তোমরা যে এই ঘরে বসে আছো, টিভি দেখছো, পড়াশোনা করছো, খেলাধুলা করছো, বা তোমাদের যে বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলো চলছে, যেমন পাচন, রেচন, শ্বসন, এই প্রক্রিয়াগুলোর জন্য কিন্তু তোমাদের শক্তির দরকার। আর এই শক্তিটা আসে কোথা থেকে? খাদ্য থেকে। আচ্ছা, তাহলে এই যে খাদ্য উদ্ভিদজাত বা প্রাণীজাত, তাহলে ভারতবর্ষের মতো বহুল দেশে খাদ্যের যোগান দেওয়ার জন্য যেই পরিমাণ জমি বা আবাদযোগ্য ভূমি তা কিন্তু সীমিত। জনসংখ্যা কিন্তু দিন দিন বাড়ছে, কিন্তু আবাদযোগ্য জমির পরিমাণ কিন্তু একটু বাড়েনি, বরঞ্চ কমছে। তো ভারতবর্ষের বর্তমান জনসংখ্যা প্রায় 1.39 বিলিয়নস এবং আবাদযোগ্য জমির পরিমাণ 159.7 হেক্টর মিলিয়ন। আচ্ছা, প্রত্যেকের খাদ্যের ব্যবস্থাপনার জন্য তাহলে সঠিকভাবে তোমার কি করতে হবে? ফসল উৎপাদন করতে হবে, তার নিয়মিত ব্যবস্থাপনা করতে হবে এবং তার নিয়মিত বন্টন ব্যবস্থা অত্যন্ত জরুরি। এখন আমরা একটু যদি পেছনের দিকে যাই, অতীতকালে মানুষ তখন কি করত? আজকে খ্রিস্টপূর্ব 10,000 অব্দ পর্যন্ত মানুষ যাযাবর জীবনযাপন করত। তারপর থেকে তারা কি করত? ফলমূল আহার করত, দল বেঁধে তারা শিকার করত, কাঁচা মাংস খেত। ক্রমে ক্রমে তারা দেখলো যে এই জীবনটা থেকে আরেকটু অন্যরকমভাবে করা যায় কিনা। আস্তে 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 তারা ক্রমে কৃষির প্রচলন শুরু করলো। ধান, গম এগুলো তারা চাষ করতে শুরু করলো। এখন আমরা আমাদের যে চ্যাপ্টারের অন্তর্ভুক্ত যে ক্রপস অ্যান্ড ইটস টাইপস বা ফসল এবং তার বিভিন্ন প্রকার, তাহলে ফসল কি? হ্যাঁ, প্রথমেই তোমাদের প্রশ্ন জাগতে পারে যে ফসলটা কি বা এর বিভিন্ন ধরনগুলো কী কী। তাহলে ফসলটা কি? যখন একই জমিতে একই ধরনের উদ্ভিদ বহুল পরিমাণে বা বিশাল পরিমাণে চাষ করা হয় তাকেই বলা হয় ফসল। একটা নির্দিষ্ট গাছ যখন বা একটা নির্দিষ্ট প্রজাতির উদ্ভিদ যখন একটা বিশাল পরিমাণ জমিতে চাষ করা হয় এটাকেই বলা হয় ফসল। যেমন ধান শস্য, গম শস্য তোমরা শুনে থাকবে। তাহলে ধান শস্য মানে কি? একটা বিশাল এলাকা নিয়ে একটা জমিতে যখন ধান গাছ চাষ করা হয়, বা গম শস্য এই একটা বিশাল এলাকা নিয়ে যখন গম চাষ করা হয়। এছাড়াও আরও বিভিন্ন ধরনের ফসল। তাহলে ফসল কি শুধু ধান আর গম? যেমন তন্দুল জাতীয় শস্য, তিল জাতীয় শস্য, তৈল প্রদানকারী শস্য বা ইক্ষু প্রদানকারী শস্য, শাকসবজি, ফলমূল এগুলো সব শস্যের অন্তর্ভুক্ত। আচ্ছা, এবার ভারতবর্ষের মতো বিশাল দেশে বিভিন্ন জায়গার উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত, তাপমাত্রা বিভিন্নতা রয়েছে। এই বিভিন্নতার ফলে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের ফসল উৎপাদিত হয়।
বিভিন্ন মরশুমে আমরা যেমন আম, জাম, কাঁঠাল, আমাদের এখন যে সিজন, এই সিজনে তোমরা এই ঋতুতে তোমরা পাচ্ছ, শীতকালে কিন্তু আবার এই ফসলগুলো তোমরা পাবে না। তাই এই বিভিন্নতা থাকা সত্ত্বেও দুই ধরনের ফসলটাকে দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হলো খারিফ শস্য আর একটা হলো রবি শস্য। তাহলে খারিফ শস্যটা কি? বর্ষাকালে যে ফসলের চাষ করা হয় তাকে বলা হয় খারিফ শস্য। বর্ষাকালটা কখন? আমাদের এখানে জুন জুলাই মাসে বর্ষাটা শুরু হয়। তাহলে জুন জুলাই মাস থেকে সেপ্টেম্বর অক্টোবর মাসের দিকে ওই ফসলটা কেটে ঘরে আনা হয়। এটাই হলো তোমার খারিফ শস্য, বা একে বর্ষাকালীন ফসলও বলা হয়। তাহলে কোনগুলো? ধান, ভুট্টা, সয়াবিন, আখ, চীনাবাদাম, কটন, এগুলো হলো তোমার খারিফ শস্যের অন্তর্ভুক্ত। আরেকটা আছে তোমার রবি শস্য, ওইটা হলো শীতকালীন ফসল। তাহলে শীতকালীন ফসল কোনটা? শীতকালে যে ফসলটা চাষ করা হয়, তাহলে কোনটা? অক্টোবর নভেম্বর মাস থেকে যে ফসলটা চাষ করা শুরু হয় এবং মার্চ এপ্রিল মাসের দিকে ওই ফসলটা ঘরে তোলা হয়। এই ফসলটা শীতকালে হয়, তাই একে বলা হয় শীতকালীন ফসল বা রবি শস্য। কোনগুলো? গম, তার মাস্টার্ড বা সরিষা, আলমন্ড, ওটস, ব্রোকলি, ছোলা, মটর, এইগুলো তোমার হলো রবি শস্য বা শীতকালীন ফসল। এখন তাহলে আমরা শিখলাম রবি শস্য কাকে বলে, খারিফ শস্য কাকে বলে, রবি শস্যের উদাহরণ জানলাম, খারিফ শস্যের উদাহরণ জানলাম। এখন একটু রবি শস্য এবং খারিফ শস্যের মধ্যে তাহলে কী কী পার্থক্য থাকতে পারে? তাহলে খারিফ শস্য কোনটা? বর্ষাকালে যে শস্যটা উৎপন্ন হয় তাকে বলা হয় খারিফ শস্য, আর শীতকালের যে ফসলটা উৎপন্ন হয় তাকে বলা হয় রবি শস্য। তাহলে যেহেতু বর্ষাকালে ফসলটা উৎপন্ন হয়, তাহলে ওই ফসলটা খারিফ শস্য উৎপাদন করতে গেলে বেশি পরিমাণে জল এবং বেশি তাপমাত্রার প্রয়োজন হয়, আর শীতকালে তোমার কম জল এবং কম তাপমাত্রার প্রয়োজন হয়। যেহেতু বর্ষাকালের ফসল, খারিফ শস্যের জলসেচের প্রয়োজন হয় না, রবি শস্যের জলসেচের প্রয়োজন হয়। খারিফ শস্যটা সেপ্টেম্বর অক্টোবর মাসে আমরা ঘরে তুলি, ফসলটা ঘরে তুলি বা ফসল কাটা হয়। রবি শস্যটা মার্চ এপ্রিল মাসে ফসলটা কাটা হয়। এখন এই যে ফসল চাষ করা, রবি শস্য, খারিফ শস্য, এগুলো ছাড়া আরেকটা জিনিস আছে যেটাকে বলা হয় জায়েদ শস্য। মার্চ টু মে মাসের মধ্যে এই ফসলটা চাষ করা হয়। গ্রীষ্মকালে এই ফসলটা চাষ করা হয়, যেমন তরমুজ, মুগ ডাল, এগুলো অল্প সময়ের মধ্যে এই ফসলগুলো চাষ করা হয়। এখন এই যে ফসল উৎপাদন করতে গেলে কতগুলি ধাপ প্রয়োজন। হুট করে তো একটা ফসল চাষ করা যায় না। তোমরা বাড়িতে যখন একটা টবে যদি কোনো একটা গাছ লাগাও, তার একটা প্রস্তুতি আছে। টবে যখন গাছটা আমরা লাগাই, তাহলে প্রথমে কি করতে হয়? মাটিটাকে প্রস্তুত করতে হবে বা জমি প্রস্তুত করতে হবে। যেহেতু টবে তুমি মাটিটা প্রস্তুত করবে, বিশাল জায়গাতে যখন করব, তখন আমরা কি করব? জমি প্রস্তুতি বা জমি প্রস্তুতকরণ। জমিটা তৈরি হয়ে গেল, তারপরে আমরা কি করব? বীজ বপন করব। বীজ বপন করার পর এতে আমরা কি করব? জমিতে সার প্রয়োগ করব। সার প্রয়োগের পর জলসেচ ব্যবস্থা করতে হবে। জলসেচ ব্যবস্থা এছাড়া ফসলের জমিতে জলসেচ করা হলো। তারপরের ধাপ হলো বিভিন্ন ধরনের ফসলের গাছ ছাড়াও অন্যান্য অপ্রয়োজনীয় কতগুলি গাছ থাকে, এদেরকে বলা হয় আগাছা। এই আগাছাগুলোকে নির্মূল করতে হবে বা দমন করতে হবে। তারপরে আসলো কি? ফসল তোলার পালা। দীর্ঘদিনের পরিশ্রমের ফসল, এই ফসলটা ঘরে আনার পালা। ফসল তোলার পর এই ফসলটাকে আমরা গুদামজাত করব বা ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখব বা বিক্রির জন্য তৈরি করব। তাহলে এই যে পর্যায়গুলো, এগুলো হলো তোমার শস্য উৎপাদনের মূল পদ্ধতিগুলি। এখন জমি প্রস্তুতকরণ, এই বিষয়টা নিয়ে আমি প্রথমে একটু আলোচনা করছি। জমিটা প্রস্তুতকরণ বা মাটি প্রস্তুতকরণ। একটা গাছ কোথায় লাগাবো? মাটিতেই লাগাবো। মাটিতে যখন আমি গাছটা লাগাবো, মাটির থেকে তার খাদ্যের উপাদানগুলো সে সংগ্রহ করবে মূল দ্বারা। তাহলে আমার প্রথমেই কি করতে হবে? শক্ত মাটিটাকে ঝুরঝুরে বা নরম করে নিতে হবে। কি করে করব আমরা বা কেন করব? মাটি প্রস্তুতকরণটা কি, মাটি প্রস্তুত কেন করব এবং কিভাবে করব, এই তিনটা ধাপ আমি বলছি। তাহলে মাটি প্রস্তুতকরণটা কি? আগে মাটিটাকে একটা গাছের উপযোগী করে তুলতে হবে।
তাহলে কিভাবে আমরা করব? হাত দিয়ে তো মাটিটাকে করা যায় না, বিশাল জায়গা নিয়ে যখন আমরা করব তখন কি করব? প্রাচীনকালে বা প্রচলিত পদ্ধতি আছে, লাঙল দিয়ে, দেখো এইভাবে আমি দেখিয়ে দিচ্ছি, লাঙল দিয়ে চাষ করত, তাকে বলা হয় চষা বা কর্ষণ করা। মাটির এই যে দলাগুলো উঠতো এগুলোকে মই দিয়ে ভেঙে 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 মাটিটাকে ঝুরঝুরে করে নেওয়া হয়। কেন মাটিটাকে আমরা ঝুরঝুরে করব? মাটিটাকে ঝুরঝুরে করা হয়, মাটিতে বিভিন্ন ধরনের আণুবীক্ষণিক জীবাণু বসবাস করে, তোমরা জানো। মাটিতে কেঁচো বসবাস করে, তাও তোমরা জানো। এই জীবাণুগুলি যদি মাটিতে না থাকে, মাটির পরিপোষকের পরিমাণ কমে যাবে। মাটির পরিপোষকের পরিমাণ সঠিক রাখার জন্য বা বোধ বা হিউমাস বা মাটির উর্বরা শক্তি বজায় রাখার জন্য মাটিতে আণুবীক্ষণিক জীবাণুগুলো থাকা প্রয়োজন। এই যে আণুবীক্ষণিক জীবাণুগুলো যখন মাটিটা ঝুরঝুরে থাকে, মাটিতে বায়ু চলাচল করতে পারে, আলোক প্রবেশ করতে পারে, যার ফলে গাছের মূল মাটিতে খুব সহজে মাটিটাকে আঁকড়ে ধরতে পারে, শ্বাসকার্য চালাতে পারে এবং জল শোষণ করতে পারে। গাছ তাড়াতাড়ি তার প্রয়োজনীয় খাবার পরিপোষক সংগ্রহ করতে পারে। এখন মাটিতে কেঁচো বসবাস করে। কেঁচোকে তোমরা জানো কৃষকের বন্ধু বলা হয়, বা একটা প্রশ্ন আসতে পারে কেঁচো কৃষকের বন্ধু কাকে বলা হয় এবং কেন? তাহলে কেঁচোকে কৃষকের বন্ধু বলা হয়। আমরা যেমন মাটিটা চাষ করছি বা কর্ষণ করছি, উপরের মাটি নিচে, নিচের মাটি উপরে নিয়ে আসছি, উপরের 2-3 ইঞ্চি এই গভীরতায় উদ্ভিদ খুব ভালো জন্মায়। মাটির উপরের স্তরের 2-3 ইঞ্চি পর্যন্ত খুব ভালো জন্মায় উদ্ভিদ। এবং যখন উপরের মাটিটা নিচে, নিচের মাটিটা উপরে করে পরিপোষকটাকে উপরে নিয়ে আসা হয়, যার ফলে গাছ খুব সহজে তার শোষণ করতে পারে। কেঁচো ঠিক একইভাবে মাটির মধ্যে যখন গর্ত করে নিচের মাটিটা উপরে, উপরের মাটিটা নিচে নিয়ে যায় এবং বায়ু চলাচলের সুযোগ্য করে দেয়। মাটিতে কেঁচো তার রেচন পদার্থগুলো ত্যাগ করে, কেঁচো মারা যাওয়ার পর তার দেহাবশেষ মাটিতে মিশে মাটির উর্বরা শক্তি বৃদ্ধি করে। এই সব কারণে কেঁচোকে কৃষকের বন্ধু বলা হয়। এখন জমি চাষযোগ্য করলাম, মাটিটাকে ঝুরঝুরে করলাম, এখন কি করা হয়? বর্তমানে ট্রাক্টর মেশিনের সাহায্যে এই কাজটা করা হয়। এর কাজ করার ফলে সুবিধা কি? অল্প সময়ে অধিক পরিসর জায়গা চাষ করা যায় এবং কৃষকের পরিশ্রমটাও কম হয়, সময়েরও সাশ্রয় হয়, কাজও অনেকটা বেশি করা যায়। তাইলে জমি প্রস্তুত হয়ে গেল আমাদের। জমি প্রস্তুত করার পর এখন আমরা কি করব? জমিতে বীজ বপন করব। জমিটা প্রস্তুত করার পর বীজ বপন করব। এখন বীজ বপন করার আগে বীজটা বাছাই করতে হবে। উন্নত ফলনশীল বীজ, ভালো মানের বীজ, এগুলো কৃষকরা আগে বাছাই করে নেয়। আমরা কি করে বুঝবো কোন বীজটা ভালো, কোন বীজটা খারাপ? বীজ নির্বাচন করার জন্য তোমরা বাড়িতে পরীক্ষা করে দেখতে পারো। একটা বিকার নিতে পারো, অর্ধেকটা জল দিয়ে ভরে দিলে, 1 মুঠ ধান ফেলে দাও। দেওয়ার পর দেখবে কিছু ধান বীজ জলের উপরে ভাসছে, বাকি ধান বীজগুলো জলের নিচে ডুবে গেছে। উপরের যে বীজগুলো জলের উপরে ভাসছে, এই বীজগুলোর ভিতরের কোনো অংশ নেই যার থেকে অঙ্কুরোদ্গম হতে পারে বা চারা গাছ উৎপন্ন হতে পারে। তাহলে এটা আমরা বাদ দিয়ে দেব। আর নিচের যে ভেজানো বীজগুলো, এই বীজটাকে চারা গাছ করে আমরা জমিতে রোপণ করতে পারি। বীজ নির্বাচন হয়ে গেল, এখন বীজ বপনের পালা। কিভাবে আমরা বীজটা বপন করব? যদি হাতে বীজটা বপন করা হয় সময়ও বেশি লাগবে, পরিশ্রমও বেশি হবে। তাই বীজ বপন যন্ত্রের মাধ্যমে যদি আমরা বীজটা বপন করি, সময় অনেকটা সাশ্রয় হবে, পরিশ্রমটাও কম হবে। তাই বীজ বপন যন্ত্রটা কীরকম থাকে? একটা ছিল, প্রাচীনকালে ছিল কীরকম, উপরের দিকে একটা ফানেল ছিল, তার মধ্যে বীজটা দিয়ে দিলে তার থেকে নিচে 2-3টা ছিদ্র পথে মাটিতে পুঁতে দেওয়া হয় বীজগুলো যন্ত্রের মাধ্যমে। আরেকটা বীজ বপন যন্ত্র। তাহলে বীজ বপন যন্ত্রই আমরা কেন ব্যবহার করব? বীজ বপন যন্ত্রের মাধ্যমে যদি আমরা বীজটা বপন করি তাহলে সঠিক দূরত্ব এবং সঠিক গভীরতায় বীজটা বপন করা সম্ভব হয়। সঠিক দূরত্ব এবং সঠিক গভীরতায় যদি বীজটা বপন করা হয়,
পাখি বা অন্যান্য পতঙ্গ শ্রেণীর প্রাণীরা বীজটাকে নষ্ট করতে পারে না এবং সঠিকভাবে বীজটা তোমার অঙ্কুরিত হতে সহায়তা করে। আরেকটা হলো বীজগুলো সঠিক দূরত্ব বজায় যদি না থাকে, দুটা গাছ যখন ভিড় জমে যায় তখন কিন্তু তাদের পরিপোষকের জন্য তাদের মধ্যে প্রতিযোগিতা, সূর্যালোক এবং জলের জন্য প্রতিযোগিতা হয় এবং গাছগুলোর বৃদ্ধি কিন্তু সম্ভব নয়। তাহলে বীজ বপন হয়ে গেল, তার পরের ধাপ আমরা আগামী দিন পড়ব। আজকে এই পর্যন্তই। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ঘরে থাকবে। ধন্যবাদ।